জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প। প্রতি শনিবার রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প দিয়ে সাজানো আমাদের শনিবারের গপ্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জ্যাম হাব স্টুডিও। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প এই সেগমেন্টে এ সপ্তাহে আপনাদের জন্য আশিস চক্রবর্তীর লেখা হ্যামিল্টন সাহেবের শেষ ছবি। গল্পের নির্দেশনা ও সূত্রধরের ভূমিকায় আমি ইন্দ্র। অন্যান্য চরিত্রে কৃষ্ণেন্দু ও শুভ্রজিৎ। আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টে কৃষ্ণেন্দু। গল্প শুরুর পূর্বে জানিয়ে রাখি, আপনি যদি মৌলিক গল্পের লেখক হন আর আপনার কলমে যদি ভূত, রহস্য ও রোমাঞ্চকর গল্প থেকে থাকে, তাহলে সেই গল্প লিখে পাঠিয়ে দিন আমাদের ইমেল আইডিতে jamhubstudio@gmail.com। তবে মনে রাখবেন, গল্পের শব্দ সংখ্যা 5000 শব্দের বেশি হতে হবে। আপনার গল্প যদি নির্বাচিত হয়, সেই গল্প আমরা পাঠ করে শোনাব জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প এই সেগমেন্টে। আপনি গল্প পাঠাবেন ওয়ার্ড বা ডক এক্স ফরম্যাটে। গল্পের শেষে নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার দিতে ভুলবেন না। খেয়াল রাখবেন, গল্পটি সম্পূর্ণ মৌলিক হতে হবে। কোনো গল্পের অনুবাদ কিংবা ছায়া অনুসরণ করে লেখা গল্প গ্রাহ্য হবে না। শুরু হচ্ছে আশিস চক্রবর্তীর লেখা হ্যামিল্টন সাহেবের শেষ ছবি। আজ যেটা বলতে চলেছি তা হল মুর্শিদাবাদের প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা দরিদ্র হীরেন রায়ের ঘটনা। হীরেন নিতান্তই একটি সাধারণ গোবেচারা মানুষ। লেখাপড়ার বালাই ওর প্রাইমারির বেশি ছিল না। দেশ, কাল, সন, তারিখ কিছুই মনে রাখে না। ঘর আছে নদীর ওই বাঁধের ওপর। একটি বছর দুয়েকের ছেলে আর একটি অপুষ্টিতে ভোগা বউ, এই নিয়েই তার সংসার। বুদ্ধি সে কোনোদিনই খুব একটা খরচ করেনি। সংসার চালাতে সে ফুল বিক্রি করে। একবার কারো মুখে শুনেছিল লালবাগের বেড়া উৎসবের কথা। ভাগীরথী নদীর ওপর কলার ভেলায় নবাবের বংশধরেরা সোনার প্রদীপ জেলে বেড়া উৎসব পালন করে। নবাবী আমলে ওই দিন নবাব নাকি দিল্লির উদ্দেশ্যে খাজনা পাঠাতো জলপথে। আর জলদেবতা খাজা খিজ্জিরকে সন্তুষ্ট করবার জন্যই নাকি এই উৎসব পালন করা হতো। উৎসবে হরেক রকমের বাজি পড়ে নানান আলোর ঝলকানিতে মেতে ওঠে চারিদিক। সমস্ত আকাশ ফানুসে ছেয়ে ফেলে। ভাগীরথীর পাড় জুড়ে বসে মেলা, আর এই বেড়া উৎসবের ভেলা ফুল দিয়ে সাজানো হয়। সেদিন ফুলের আকালো পড়ে যায় নবাবের শহরে। এই একটা ভাবনাকে কেন্দ্র করে হীরেন বিকেল বেলায় এক বোঝা ফুল নিয়ে রওনা দেয় লালবাগ শহরের উদ্দেশ্যে। এক ঝটকায় সব ফুল কিনে নেয় উৎসবে মশগুল লোকেরা। হীরেন হাঁ করে দেখে শহরের সেই সেজে ওঠা মুখটা। তারপর সে মেলার এদিক ওদিক ঘুরে বাড়ির জন্য নানান জিনিসপত্র কিনে সে বাড়ির পথে রওনা দেয়। ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যায়। ঘুটঘুটে অন্ধকার পথ ধরে সে যখন ফিরছে, তখন ওর মনের ভোলটা হঠাৎ করে পাল্টে গেল। হঠাৎ করেই ভয়টা যেন তাকে পেয়ে বসল। এ কোন পথের উদ্দেশ্যে রওনা দিয়েছে সে? সব যে কেমন অচেনা লাগছে। রাস্তার ওপরে জঙ্গল যেন চেপে বসে আসছে। মাথার ওপর ফাঁকা আকাশ আর যেন নেই। জমাট বাঁধা গাছের সারি। যে চাঁদের অবস্থান দেখে সে এতক্ষণ বাড়ি ফিরছিল,
সে চাঁদ কোথায় যেন হারিয়ে গেল। পোকামাকড় আর ধেড়ে শেয়ালের ডাক মাঝে মাঝে বুক কাঁপিয়ে দিচ্ছে হিরেনের। একটা জলাশয়ের ধারে পৌঁছতেই শুনল ব্যাঙের গোঙানি, ঠিক যেন সাপে ধরেছে ওকে। বাঁচার জন্য চিৎকার করছে। হাতড়ে হাতড়ে খানিকটা পথ এগোতেই সামনে চোখে পড়ল একটা লম্বা গোছের ছড়ানো বিরাট বাড়ি। এত বড় বাড়িকে ঠিক কি বলে তা সে জানে না। লক্ষ্য করল তাতে আলো জ্বলছে। এবার হিরেন মনে মনে ভাবল সে বোধহয় পথ ভুল করেছে। আসার সময় তো এই বাড়ি সে দেখেনি। ধীরে ধীরে পা ফেলে বাড়ির দিকে এগিয়ে যেতে লাগলো সে। ও ভাবল রাতটা মেঝেতে শুয়ে কাটিয়ে আবার সকালে পথ খুঁজে না হয় বাড়ি চলে যাবে। হঠাৎ ওকে কে যেন ডাকলো। হিরেন আলোয় ভরা বারান্দার দিকে তাকিয়ে দেখল একজন লম্বা স্বাস্থ্যবান মূর্তি দাঁড়িয়ে আছে। মানুষ দেখতে পেয়ে ও পায়ের গতিটা বাড়িয়ে দিল। তারপর কাছে যেতেই হাঁ করে চেয়ে রইল। এ আবার কে? লোকটা আশ্চর্য রকমের ফর্সা। ওর কাছে সেটা সাদা ফ্যাকাশে চেহারা ঠেকছে। চুলটাও কালো নয়, পোশাক আশাক কিরকম একটা আজব টাইপের। আজ অব্দি সে দেখেনি এরকম পোশাক। সে তার দিকে এগোনোর সাহস পেল না। আবার এই অন্ধকারে পালানো ঠিক হবে না ভেবে সে চুপটি করে দাঁড়িয়ে রইল। লোকটা আবার বলে উঠল, কে তুমি? ডাকটা শুনে হিরেনের খুব হাসি পেল। লোকটা তোতলা নাকি? কথা বলার সময় লম্বা জিভটা কেমন সামনের দিকে ঝুলে পড়ছে। এরকম তোতলাও সে আগে দেখেনি। খুব কষ্টে হাসিটা লুকিয়ে ও বলল, একে আমি হিরেন রায়, অন্য গ্রামের লোক। এখানে ফুল বেচতে এসে অন্ধকারে রাস্তা চিনতে পারছি না। আও ভিতরে আসিয়া বসো। ভদ্রলোকের এরকম কথা শুনে ও ভাবল, এ আবার কি ভাষা রে বাবা, আগে তো শুনিনি। অনেকটা ওই ইংরেজির টানে যেন বাংলা বলছে। তারপর লোকটাকে লক্ষ্য করে পিছু পিছু ভেতরের দিকে এগিয়ে দেখল, ও মা, এ তো রাজার ঘর। তবে ভেতরে আর কেউ নেই। একে আপনার নামটা? মিস্টার হ্যামিল্টন। এরকম নাম সে জন্ম থেকে আজ অবধি শোনেনি। মাথা খানিকটা চুলকে সে বলল, আপনার হাব ভাব, পোশাক, কথাবার্তা কিছুই তো আমাদের মতো নয় গো। লোকটা তার মুখটা প্রসারিত করে হেসে উঠল। তারপর দাঁতে একটা চুরুট গুঁজে তাতে অগ্নি সংযোগ করে ধোঁয়া ছেড়ে বলল, তুমি ইংল্যান্ডের নাম শুনিয়াছ? আপনি সাহেব? আমি এখানে আসিয়াছি ছবি আঁকিতে। পণ্ডিতের কাছ হইতে বাংলা শিখিয়াছি। তুমি আমাকে একটা সাহায্য করিতে পারো? বলুন বলুন। হ্যামিল্টন সাহেবের ভাষা শুনতে অদ্ভুত লাগলেও হিরেনের বুঝতে কোথাও অসুবিধে হচ্ছে না। তোমার ছবি আমি আঁকিব, তুমি দাঁড়াইয়া থাকো। আচ্ছা আচ্ছা আচ্ছা। হিরেন সাহেবের কথা অনুযায়ী বিশেষ ভঙ্গিমায় দাঁড়িয়ে রইল। সাহেব তার শিল্পী দৃষ্টিতে কয়েক ঘন্টার তুলির আঁচড়ে হিরেনের শুকনো তবড়ানো গাল, মাথার রুক্ষ এলোমেলো চুল, কোটরাগত হয়ে যাওয়া চোখ আর ময়লা পোশাক আশাকের এমন একটা ছবি আঁকলেন যে তা দেখে হিরেন চোয়াল ঝুলিয়ে হাঁ করে চেয়ে রইল। এরপর সাহেব বললেন, নিজেকে চিনিতে পারিয়াছ?
সাহেব, এ তো মনে হচ্ছে আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি। তুমি রোজ আসিলে তোমার ছবি আঁকিব, তোমাকে ফুল বেচিতে হইবে না। তুমি আসিয়া বসিবে, এর জন্য আমি তোমায় অর্থ দেব। আসবো আসবো সাহেব, আসবো। নাও। সাহেব এক মুঠো কয়েন ওর হাতে দিয়ে বলল, কাল আবার আসিও, কিন্তু রাত্রে আসিবে। হীরেন খুশি হয়ে মাথা নাড়তে নাড়তে বাইরে বেরিয়ে এলো। বাইরে এসে দেখল দিনের আলো ফুটেছে। নরম আলোয় পথ দেখা যাচ্ছে স্পষ্ট। বন ভেদ করে খানিক এগোতেই তার চেনা পথ তার চোখের সামনে বেরিয়ে এলো। আস্তে আস্তে গাছপালা সব সরে গিয়ে লোকালয়ের সামনে এসে পড়ল সে। মন এখন তার চাঙ্গা। পকেটে ফুল বিক্রি করা রোজগারের টাকা, আবার উপরি সাহেবের টাকা। কয়েকটা দিন বেশ সচ্ছলভাবে চলে যাবে। তাছাড়া সাহেব তো বলেছে রোজ রাতে তাকে আসতে, আর এলেই সে টাকা পাবে। সারা দিন ফুল বিক্রির পর সাহেবের ওখান থেকেও জুটে যাবে বাড়তি কিছু পাওনা। পকেটে টাকা এলে মানুষের মধ্যে নানান রকমের রসবোধ আচমকাই জেগে যায়। এখন যেমন হীরেনের মধ্যে এসে গেল তার স্ত্রী মালতীর কথা। সারা বছরই কেমন একটা ঘুষঘুষে জ্বরে ভোগে মালতী। মুখে অরুচি চিরকাল, কিন্তু ও পায়েস খেতে বড় ভালোবাসে। সংসার চালাতেই অক্ষম হীরেন, মুখে পায়েস জোগাবে কোত্থেকে? তবে আজ যখন পকেটটা ভারী, ফিরতি পথে সুগন্ধি আতপ চাল আর খানিক দুধ কিনে ঘরে ফিরবে বলে সে মনে মনে ঠিক করে ফেলল। রাস্তার মোড়ে নিমাই মুদির দোকানে কিনেও ফেলল সব কিছু। তারপর টাকা দিতে গেলেই গোল বাঁধল। বেছে বেছে সাহেবের দেওয়া টাকাগুলো জড়ো করে হীরেন নিমাইকে দিল। আর তখনই নিমাই বলল, এ সব কোথায় পেলি হিরেন? এ তো ব্রিটিশ আমলের পয়সা। নে নে, পাল্টে দে, খদ্দের দাঁড়িয়ে আছে। হীরেন মনে মনে ভাবল সাহেব বুঝি তাকে ঠকিয়েছে। অচল পয়সা ধরিয়ে প্রায় সারা রাত দাঁড় করিয়ে রেখেছে। মুখ পাংশু করে সে পয়সাটা পাল্টে দিতে দিতে বলল, ও, এই নাও গো। বলছি, এই পয়সা কি একদম চলে না? আমার কাছে তো চলে না, ওসব দুষ্প্রাপ্য জিনিস। তুই বরং বিশ্বরঞ্জন বাবুর কাছে যা, মস্ত বড় মানুষ, কলেজে ইতিহাস পড়ান। আমার কাছে মাসকাবারি মাল নেন, ওরম জ্ঞানী মানুষ, কিছু বলবে নিশ্চয়। তাছাড়া পুরনো জিনিস কিনবার ওনার খুব বাতিক। দেখ যদি কিছু হয় তোর। থাকেন কোথায়? আরে ওই তো ঘোষেদের পুকুর পাড়ের বাড়িটা কিনে নিয়েছে। যা গিয়ে বল আমি পাঠালাম। বিকেলের দিকে হীরেন বিশ্বরঞ্জন বাবুর বাসায় এসে হাজির হলো। উনি পয়সাগুলো ভালো করে পরীক্ষা করে প্রায় চমকে গেলেন। আরে এগুলো তুই পেলি কোত্থেকে? এই যে সাহেবী আমলের পয়সা, এর মূল্য জানিস? নিমাই মুদির আর কি বিদ্যে যে তোকে এর দাম দেবে? কি করব বলেন বাবু? এতে চাল চিনি হলো না, তাই ফেলে দিতে চেয়েছিলাম। পেলি কোথায়? ওই তো কথাটা বলে খানিক থামল হীরেন। মনের মধ্যে সে স্থির করল সাহেবের ব্যাপারটা সে বলবে না। খানিকক্ষণ চুপ থাকার পর সে আবার বলল, না না, মানে সকালবেলায় মাটিতে ওই কাঠের উনুন খুঁড়তে গিয়ে মালতী, মানে আমার বউ পেয়েছে। নবাবের দেশ, মাটি খুঁড়ে হাজার হাজার স্বর্ণমুদ্রা পেলে আশ্চর্য হব না। তা তুই এটা আমায় বেচবি? হীরেন মাথা নাড়লে বিশ্বরঞ্জন বাবু ওকে ঠকিয়ে প্রায় জলের দরে সেটিকে কিনে নিয়ে হাতে কিছু টাকা গুঁজে দিতে দিতে বললেন, এক কাজ কর, যেখানে উনুন খুঁড়ছিস তার আশপাশটা খুব ভালোভাবে খুঁড়ে দেখ। আরও পেলেও পেতে পারিস।
তারপর আমার কাছে আনিস, কেমন? হীরেন টাকা কটা হাতে নিয়ে চলে গেল। এত টাকা একসাথে হীরেন এর আগে কখনো পায়নি। কটা দিন পায়ের ওপর পা তুলে খেতে খেতে সাহেবের বাড়ি তো দূর, ফুল বেচা পর্যন্ত ছেড়ে দিল। একদিন সন্ধেবেলা খুপরি ঘরের পেছনের দিকে হীরেন যখন রাতের রান্নার কাঠ ভাঙছিল, হঠাৎ একটা হাওয়ার স্রোতের মতো আশেপাশের গাছপালা কাঁপিয়ে চলে গেল। আলো তখন প্রায় নিভে এসেছে, চারিদিকে একটা আবছা ভাব। তখনও খালি চোখেই এটা ওটা দেখা যায়। ও স্পষ্ট কানে শুনল বাতাসের মতো হিম গলায় ওকে কে যেন ডাকছে। কাঠ ভাঙা ছেড়ে কান সজাগ করলে আবার শুনতে পেল সে সেই ডাকটা। ঘাড় ঘুরিয়ে দেখল কলা বাগানের ফাঁকে কাউকে যেন দেখা যায়। একটু এগিয়ে গিয়ে বলল, কে কে ওখানে? আমি হিরেন, আমি। ও সাহেব, আমার বাড়ি চিনে গেছেন? তুমি আসিলে না, তাই তোমার বাড়িতে আসিয়াছি। যাবো সাহেব, যাবো, আমি ঠিকই যাবো। তোমার জন্য আমি রোজ দাঁড়াইয়া থাকি, আজ তুমি আসিও। হ্যাঁ সাহেব, আজ আমি যাবই। তাহলে আমি চলিলাম। হীরেন ঘাড় নাড়াতেই অন্ধকারটা সাহেবকে ঢেকে দিল, আর তাকে চেষ্টা করেও দেখা গেল না। এমনকি সাহেবের পথ চলার কোনো শব্দও পেল না। তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে হীরেন রওনা দিল ভাগীরথীর পাড় বরাবর সাহেবের সেই বাড়ির দিকে। সেদিন পথ ভুলে সেখানে পৌঁছে গেলেও পরের দিন সকালে আলোয় রাস্তাটা ঠিক চিনে ফেলেছে সে। সেখানে যখন পৌঁছল, রাত তখন অনেক হয়েছে। সাহেব দরজার সামনে দাঁড়িয়ে, ওকে দেখেই সাহেব হেসে উঠল। তারপর প্রায় সারা রাত হীরেনের বক্ষ আর পাঁজরের উন্মুক্ত ছবি আঁকল সে। আঁকা শেষ হলে আবার একটি মুদ্রা হীরেনের হাতে দিয়ে বলল, ইহা স্বর্ণ মুদ্রা আছে, লাগিলে আরো দিব। কাল তুমি তোমার স্ত্রীকেও লইয়া আসিও, উহার ছবিও আঁকিব। হীরেন মাথা নাড়িয়ে খুব ভোরেই বাড়ির পথে রওনা দিল। বাড়িতে ঢোকার আগে শশী বড়ালের সোনা দোকানে একবার ঢুঁ দিল। ফাঁকা দোকান দেখে সোনার সেই মুদ্রাটা হাতে খুলে ধরে বলল, এই এই এদিকে বিক্রি করব, দেখো তো কত দাম হয়। আরে স্বর্ণকার দেখেই চমকে ওঠে। এ তুই কোত্থেকে চুরি করলি? চুরি করবো কেন? মাটি খুঁড়ে পেয়েছি। চুপ কর মিথ্যুক। দিন রাত লাখো লাখো লোকে মাটি ঘুরে ঘর করছে, পুকুর করছে, তারা কিছু পেল না, ও পেয়েছে। সত্যি বলছি। রাখ তোর সত্য। এ সোনা আমি কিনবো না, শেষে পুলিশের খপ্পরে পড়বো নাকি? এই টাকার বয়স জানিস? ইস্ট ইন্ডিয়া কোম্পানির চিহ্ন রয়েছে, মানে ব্রিটিশ পিরিয়ডের। কেটে পড় এখান থেকে, নইলে পুলিশে খবর দেব। হীরেন তড়িঘড়ি সেখান থেকে উঠে পৌঁছে যায় এবার সত্যিকারের সমজদার বিশ্বরঞ্জন বাবুর কাছে। উনি তো এটা দেখেই চেয়ার থেকে উঠে পড়লেন। তারপর হীরেনের দিকে চেয়ে বললেন, হতভাগা, করেছিস কি? পেলি কোথায়? বাবু, আপনি যে সব মাটি খুঁড়ে দেখতে বলেছিলেন, ওখান থেকেই পেয়েছি। আশ্চর্য! তা কটা পেয়েছিস? একটি গো বাবু। বেশ বেশ, এই নে, এই কটা টাকা রাখ। হীরেন বিদায় নিলে বিশ্বরঞ্জন বাবুর সন্দেহ হলো, আদৌ কি এসব ওর বাড়ির মাটি খুঁড়ে উঠেছে?
না চুরি। লোকটার ওপর নজর রাখা প্রয়োজন। সন্ধেবেলা হিরেন আবার রাতের রান্নার জন্য কাঠ কাটতে বাড়ির পেছনে গেলে দেখে আবার আবছা অন্ধকারে কলা গাছের পাশে কে যেন দাঁড়িয়ে। ওদিকে লক্ষ্য করে হিরেন বলল, আমি ঠিক রাতে যাব সাহেব। রাত্রি হলে হিরেন বেরিয়ে পড়ে ভাগীরথীর তীর বরাবর। ঘুটঘুটে অন্ধকার ভেদ করে অনায়াসে পৌঁছে যায় সাহেবের ঘরে। সাহেব আজকে হিরেনকে দেখে বলল, আজকে তোমার ছবি আঁকিব না। আমার স্ত্রী তো আসতে রাজি হয়নি সাহেব, তাই আমি একাই এলাম। সাহেব উচ্চস্বরে হেসে উঠল। এরকম হাসি সে আগে কখনো শোনেনি। হিরেন সাহেবের মুখের দিকে তাকিয়ে দেখল সামনের দাঁতগুলো আকারে অনেকটাই বড়, আজ অনেকটা হিংস্র পশুর মতো। চোখের থেকে ঠিকরে বেরোচ্ছে মিহি আলোক রেখা। মুখ, গলা, হাতের শিরাগুলো সব কেমন যেন ফুলে উঠেছে। হিরেন দেখল এ এক অন্য সাহেব। ভয় পেয়ে উঠে ঘর থেকে পালাতে গেলে দেখে সামনে দাঁড়িয়ে বিশ্বরঞ্জন বাবু। হিরেন তাকে দেখে ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, বাবু, বাবু, আপনি এখানে? এত মিথ্যেবাদী তুই! আজকে তোর বাড়ির পিছনে কলা বাগানে গিয়ে না দাঁড়ালে তো জানতেই পারতাম না যে তুই রাত্রিবেলা এই প্রাসাদে এসে পুরনো টাকা চুরি করিস। না বাবু না, আমি চুরি করিনি। ওই সাহেব আমাকে দেয়। কই কই তোর সাহেব? বিশ্বাস করুন বাবু, আমি চুরি করিনি। কথাগুলো শেষ হতেই একটা বিকট হাসির শব্দে আকাশ পাতাল একেবারে কেঁপে উঠল। প্রাসাদের দেওয়ালে ঠোক্কর খেতে খেতে সেই হাসি যেন কানের ভেতরে প্রবেশ করছে, শরীরে কম্পন ধরিয়ে দিচ্ছে বারবার। হিরেন ভয় মেশানো গলায় বলে, ওই যে ও ঘরে। তবে আজ সে সাহেব নয়, অন্য কিছু। চলুন চলুন এখান থেকে পালাই। আমার খুব ভয় করছে, আমার খুব ভয় করছে বাবু। বিশ্বরঞ্জন বাবু হিরেনের হাতটা ধরে বললেন, ওসব নাটক রাখ, ধরা পড়ে গিয়ে এখন বাহানা দিচ্ছ। কে আপনি? কথাটা বলেই হিরেনকে নিয়ে বিশ্বরঞ্জন বাবু ঘরের ভেতরে ঢুকতেই দেখে সত্যিই একজন সাহেবী পোশাক পরে দাঁড়িয়ে আছে, তবে দেওয়ালের দিকে মুখ করে। তুমি আমাকে চিনিবে? ভালো মতোই চিনিবে। আমাকে চিনিতে পারিয়াছো আদিত্য প্রতাপ? সাহেবের মুখ দেখেই বিশ্বরঞ্জন বাবুর বুকটা খচ করে উঠল। আর ওদিকে সাহেবের ফ্যাকাশে মুখে বিশ্রী রকমের শিরাগুলো ফুলে উঠেছে। জ্বলন্ত চোখে একটা ক্রূর ভাব। হাতের নখ, মুখের দাঁত সামনে প্রসারিত। ভয়ে বিশ্বরঞ্জন বাবু কয়েক পা পিছিয়ে এলেন। আমি আদিত্য প্রতাপ নই, আমি তো বিশ্বরঞ্জন। হিরেন ততক্ষণে ছুটে গিয়ে ঘরের কোনায় লুকিয়ে ঠক ঠক করে কাঁপছে। চোখের দৃষ্টি ছোট করে সে দেখল সাহেবের জিভ সামনে আর ঝুলে নেই। ইংরেজির টান ছেড়ে এখন সে কথাগুলো একেবারে স্পষ্ট বাংলায় বলছে। বিশ্বরঞ্জন বাবুর সর্বাঙ্গ দিয়ে ঘাম ছুটেছে, চোখ বিস্ফারিত। সাহেব হাওয়ার মধ্যে ভেসেই তার কাছে এগিয়ে গেল। তারপর মুখ হাঁ করে বলল, এই জন্মে নয়, পূর্ব জন্মে তুমি ছিলে আদিত্য প্রতাপ। মনে করার চেষ্টা করো, মনে পড়েছে? দাঁড়াও, আমি তোমায় মনে পড়াতে সাহায্য করছি। বলে সাহেব বিশ্বরঞ্জন বাবুর মাথায় হাত ঠেকালো। হিরেন স্পষ্ট দেখল টুকরো টুকরো গলে যাওয়া মাংস সাহেবের হাত থেকে খসে খসে পড়ছে, রক্ত আর রস সমেত।
স্থানে স্থানে হাড় বেরিয়ে শিরাগুলো ঝুলে পড়ছে। বিশ্বরঞ্জন বাবুর শরীরটা হঠাৎ ভীষণ জোরে জোরে নাড়াতে লাগলো, যেন একটা দমকা বাতাসে গাছের পাতা ফরফর করে কাঁপছে। তারপর চোখ খুলে তাকিয়ে রাগের সঙ্গে সে বলল, হ্যামিল্টন, তুমি জীবিত? পূর্বজন্মের স্মৃতি ফিরে এসেছে বিশ্বরঞ্জন বাবু। হ্যামিল্টন সাহেব এবার মুখ বিবর উন্মুক্ত করে ভয়ঙ্কর হাসি হেসে উঠলেন। শেষ ছবি আঁকাটা বাকি থেকে গেছে, তাই ফিরে এসেছি। তোমরা তো সেদিন আমার গলা টিপে মেরেই ফেললে। সে অবশ্য অনেক কাল আগের কথা। আমি তো মরেও শান্তি পাইনি। বদলা, প্রতিশোধ চাই আমার। ওর রক্ত দেখতে চাই। ওর টানেই আজও ঘুরে বেড়াচ্ছি। আমি নয় সাহেব, তোমার মৃত্যুর পরোয়ানা লিখেছিল ওই কাশেম আলী আর আজিমগঞ্জের রূপচাঁদ শেখ। আমি তো কেবল সঙ্গ দিয়েছিলাম মাত্র। আমি এসবের কিছু জানি না সাহেব। আমায় ছেড়ে দাও সাহেব, আমায় ছেড়ে দাও। মিথ্যা মিথ্যা কথা বলছিস তুই। আমি প্রাসাদের ভেতর থেকে সব শুনেছিলাম। আমি তখন জমিদার শঙ্কর প্রতাপ রায়ের মেয়ের ছবি আঁকছিলাম। বড় ভালো মানুষ ছিলেন জমিদার, শৌখিন মানুষ। আমাকে ইংল্যান্ড থেকে আনিয়েছিলেন ছবি আঁকার জন্য। ওনার এই বাগান বাড়িতে আমাকে থাকতে দিয়েছিলেন। কোনো কিছুর অভাব রাখেননি তিনি। বিশ্বাস করেছিল তোকে। আর তুই ওর ভাই হয়ে ওর সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য বাইরের লোকের সঙ্গে মিলে জমিদারকে মেরে ওনার ছেলে মেয়েদের তাড়িয়ে দিলি। বিশ্বাসঘাতক! এত লোভ তোর! তোদের ষড়যন্ত্রের কথা আমি সব শুনে ফেললে আমাকেও মেরে ফেললি। তুই ফের জন্ম নিয়ে এই আগের জন্মে রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছিস। আর জমিদারের পরবর্তী বংশের কি হাল হয়েছে দেখ। কথাটা বলেই হিরেনের দিকে আঙুল দেখালো সাহেব। হিরেন সব কথা শুনে থ হয়ে গেল। তার পূর্বপুরুষ যে জমিদার ছিল এ কথা এতদিন কেউ তাকে বলেনি। আর আছেই বা কে তার যে জানাবে? জন্ম থেকে বাপকে সে দেখেনি। মা একবার বলেছিল ওর নাম নাকি হীরেন্দ্রনাথ রায়। গরিব হীরেন্দ্রনাথ লোকের মুখে মুখে কবেই হীরেন হয়ে গেছে সে নিজেই জানে না। খেটে খেতে হয়েছে হুঁশ হবার পর থেকেই। মাটাও বেশি দিন আর স্থায়ী হয়নি। কোত্থেকে প্রবল সাহস এসে জুটল হীরেনের মধ্যে। হীরেন ধীরে ধীরে বেরিয়ে আসে সামনে। সাহেব আবার বলে, একদিন অন্ধকারে একে দেখে আমি চিনতে পারি জমিদার বংশের রক্ত ওর গায়ে বইছে। তাই পথ ভুলিয়ে এখানে টেনে আনি। ওর কষ্ট দেখে ওকে প্রতি রাতে ডেকে ছবি আঁকার বাহানায় অর্থ দিই। আর সেই টাকাও তুই ঠকিয়ে নিয়েছিস। এক জন্মে ঠকিয়েও তোর শান্তি হয়নি। আজ তোর শেষ দিন। না না, আর দেরি নয়। দিনের আলো ফুটতে আর দেরি নেই কিন্তু। বিশ্বরঞ্জন বাবুর শরীর ধীরে ধীরে নেতিয়ে পড়ে। হাত পা যেন জোড়া লেগে গেছে, মুখ যেন সেলাই করা, চোখ জোড়া যেন বেরিয়ে আসতে চাইছে। তারপর সাহেব ধারালো নখ দিয়ে ধড় থেকে বিশ্বরঞ্জন বাবুর মাথাটা ছিঁড়ে মেঝেতে ফেলে আসি হিরেন বলে অল্প অল্প করে বাতাসে মিলিয়ে গেল। বিশ্বরঞ্জন বাবুর মুন্ডহীন দেহটা লাফিয়ে ডাঙায় ওঠা মাছের মতো লাফাতে থাকে আর চতুর্দিকে ছড়িয়ে পড়তে থাকে রক্ত। হিরেন সে বীভৎস দৃশ্য দেখে তীব্র আর্তনাদ করে জ্ঞান হারায়। খুব সকালে ঘুম ভেঙে হিরেন দেখে সে ভাগীরথী নদীর ধারে শুয়ে রয়েছে। হাতের পাশে পড়ে থাকা
একটা কাপড়ের পুঁটলিও রয়েছে, তাতে কিছু স্বর্ণমুদ্রা। বিশ্বরঞ্জন বাবুর ভয়ানক পরিণতির কথা মনে পড়তেই শরীরের মধ্যে একটা বিদ্যুতের স্রোত খেলে গেল তার। আর পরক্ষণেই তার বুকটা ফুলে ওঠে এই ভেবে যে তার পূর্বপুরুষ জমিদার ছিলেন। তারপর সেখান থেকে উঠে রাস্তার মোড়ে পৌঁছতেই আরে ও হিরেন, কোথা ছিলিস তুই? নিমাই মুদি তাকে ডেকে বলে, খবরটা পাসনি? কি খবর? কাল রাত্রে কে যেন বিশ্বরঞ্জন বাবুর ঘরের সামনে একটা হাতে আঁকা ছবি ফেলে গেছেন। ছবিতে বিশ্বরঞ্জন বাবু ওই জমিদারি পোশাক পরে দাঁড়িয়ে আছেন, বেশ জ্যান্ত ছবি, কিন্তু তারপর থেকে বিশ্বরঞ্জন বাবুকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কথা শোনার পর ও একটু হাসল, কারণ হিরেন খুব ভালো মতোই জানে এই ছবিটা হ্যামিল্টন সাহেবের আঁকা শেষ ছবি। এতক্ষণ শুনলেন আশিস চক্রবর্তীর লেখা হ্যামিল্টন সাহেবের শেষ ছবি। গল্পকার আশিস চক্রবর্তীর কাছে আমরা চিরকৃতজ্ঞ আমাদের পাশে থাকার জন্য। এরকমই কিছু রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, সঙ্গে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। আগামী শনিবারের গল্পে এরকমই এক রোমহর্ষক গল্প নিয়ে আমরা আসছি।